এই হচ্ছে এখন গঙ্গাসাগরের অবস্থা। সপ্তাহ 3 বাকি আছে মেলা শুরু হওয়ার, আর এখনো এই অবস্থায় পুরো আধ খাপছাড়া অবস্থায় পড়ে আছে। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু পুরো নীল সাদা লালের উপর। পুরাণ বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর নাকি একবার। এই গঙ্গাসাগরে জলে নাকি একবার স্নান করলেই মোক্ষ লাভ হয়। তবে এখন কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছে গঙ্গাসাগর আসা, এবং সমস্ত কিছুই শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই। আর হাতে মাত্র বাকি দিন কয়েক, তারপরে শুরু হয়ে যাবে কুম্ভ মেলার পর ভারতবর্ষের সব থেকে বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা 2025। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নানে আসবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ। আর সেই পুণ্যের আশায় গতকালই কলকাতা থেকে বিলাসবহুল ক্রুজে চেপে বাবা আর মাকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর তীর্থ করতে। আর এই দিকটা একদম ক্রুজের সামনের অংশ, এইটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। সে মোক্ষ লাভ হোক কিংবা সহস্র বাধা পেরিয়ে ভক্তি আর ভক্তের অপার মিলন ঘটে যে স্থানে, তারই তো নাম গঙ্গাসাগর। আর আজকের এই গোটা পর্বের মাধ্যমে আপনাদেরকে জানাবো গঙ্গাসাগর 2025 মেলার প্রস্তুতি কেমন, কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছাবেন কিভাবে, থাকবেন কোথায়, খাবেন কোথায়, খরচ সমস্ত কিছু। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সুপ্রভাত, আজ 24শে ডিসেম্বর 2024, আর আজকে শুরু হচ্ছে আমাদের আর একটা সুন্দর ট্রিপ। আজকে মা আর বাপি এই তিনজনে একসঙ্গে বাবা মাকে নিয়ে চলেছি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই বছরই শুরুর দিকে, মাঝের দিকে আমি গিয়েছিলাম গঙ্গা স্বর্গ থেকে মর্তে যে স্থানে নেমেছিল প্রথম, সেই গঙ্গোত্রীতে। আর এখন বছরের শেষ মাসে এসে আমরা যাচ্ছি গঙ্গা যেখানে সাগরের সাথে মিশেছে সেখানে। আমাদের আজকে বিলাসবহুল ক্রুজে চেপে কলকাতা থেকে যাত্রা হবে 5 ঘন্টা জার্নি করে গঙ্গাসাগরের জন্য। সকাল 7:30 আমাদের ক্রুজটা ছাড়ার কথা, আর সকাল 7টায় বোর্ডিং শুরু হওয়ার কথা। এখন বাজে 6:45, 6:30 7:30 থেকেই দেখি যারা যাত্রী আজকের ক্রুজে তারা এখানে মোটামুটি লাইন দিয়ে দিয়েছেন। 7টায় বোর্ড হওয়ার কথা হলেও আগে থেকেই সকলে চলে এসেছেন। গেট এখনও খোলেনি ঘাটের। আউটরাম ঘাটটা আগে ছাড়তো না, আগের বছর ছাড়তো মিলেনিয়াম পার্ক ঘাট থেকে, তবে এখন ছাড়ছে আর একটু এগিয়ে এসে বাবুঘাটের একদম পাশেই আউটরাম ঘাট। বাবুঘাট কোনটা, যেটাতে গঙ্গা আরতি হয়, সেই বাবুঘাট একদম পাশেই, পাশের ঘাটে বাবুঘাট, আর তার পাশেই হচ্ছে আউটরাম ঘাট। এই যে আমি দেখাই, ওখানে আমাদের ক্রুজটা থাকবে, এখানে সমস্ত বড় বড় ক্রুজগুলো রয়েছে, আর এইটা হচ্ছে এইটা হচ্ছে বাবুঘাট, এই ঘাটটা। ঘড়ির কাঁটা ঠিক সকাল 7:05, আর গেট খুলে দেওয়া হলো কারণ আমাদের যে অস্প্রে ইন্ডিয়ার যে ওয়াটার বাস বা ক্রুজ, সেটা কিন্তু চলে এসেছে ঘাটে। আর এখানে এসো আপনি অফলাইনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে পারেন যদি সেদিনের টিকিট বেঁচে থাকে, তো না হলে অনলাইনে কেটে আসাই বেটার। যদি অফলাইনে টিকিট বেঁচে না থাকে তাহলে কিন্তু ফিরে যেতে হবে। বছরের অন্যান্য মাসগুলোতে উইকেন্ডে এই ক্রুজ ছাড়লেও গঙ্গাসাগর মেলার 1 মাস কিংবা 2 মাস আগে থেকে প্রায় সপ্তাহের প্রতিদিনই কলকাতার আউটরাম জেটি অথবা ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরের জন্য ছাড়ে এই ক্রুজ। কিরম কি সিট রয়েছে, কিরম কি ভাড়া রয়েছে, কিরম কি ক্লাসেস রয়েছে এখন, বা নতুন কি কি সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবারের ক্রুজে গঙ্গাসাগরের জন্য, সেগুলো সব দেখাচ্ছি। বাট আপাতত বোট করি। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু পুরো নীল সাদা লালের ওপর। আচ্ছা, আমি চলে এলাম আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 40, 41, 42। 42 হচ্ছে একদম 42 হচ্ছে একদম জানলার ধার, আর এই দিকটা একদম ক্রুজের সামনের অংশ। এইটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, এর ভাড়া হচ্ছে 1600 টাকা কলকাতা থেকে, প্লাস ট্যাক্সেস আছে। এই সামনে এই অংশটা হচ্ছে সমস্ত লাগেজপত্র রাখার আপনাদের জায়গা, আর এইদিকে 3টে আর এইদিকে 4টে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট প্রিমিয়াম ক্লাসে। প্রিমিয়াম ক্লাসের পিছনেই হচ্ছে ইকোনমি ক্লাস, সেটা আপনাদের দেখাই চলুন। আর মোটামুটি আজকে পুরো ক্রুজ দেখলাম ভর্তি। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:15। কুয়াশার কারণেই নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট দেরিতে ছেড়ে দিল আমাদের আজকের গঙ্গাসাগরের এই ক্রুজ। কি সুন্দর
লাগছে দেখুন, এখন ঠিক 8:30 আর শীতের একটা সুন্দর সকালে পূর্ব আকাশের মিঠে রোদ, সঙ্গে বাম দিকে কলকাতা এবং ডান দিকে হাওড়া শহর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। সেই নদী দিয়ে আমরা এখন চললাম, শুরু হলো আমাদের আজকের যাত্রা। আর এই উপরে আমরা এখন যে জায়গাটা রয়েছি, এইটা হচ্ছে এই জায়গাটা, এটা কিন্তু এক ধরনের ক্লাস। প্রিন্সেপ ঘাট ছাড়িয়ে এখন আমাদের ক্রুজ চলেছে দ্বিতীয় হুগলি সেতুর নিচে দিয়ে। এখন ডান দিকে হাওড়ার শিবপুর অঞ্চল এবং শালিমার ইয়ার্ড, এবং বাম দিকে খিদিরপুর ডক। আপনারা অনেকেই জানেন হয়তো যে আমার বাড়ি বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি, মানে বোটানিক্যাল গার্ডেনই আমাদের পাড়াতে আর কি। তো সেই জায়গাটা এখন বেরোচ্ছি, মানে আমাদের পাড়ার যে গঙ্গার ঘাট, সেই ঘাটটা হচ্ছে এইটা। এখানে এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর এইটা হচ্ছে আমাদের গার্ডেন এলাকার ঘাট, একদম কাছে। এত বছর ওপার থেকে এই দিকটা দেখেছি, এই প্রথম এই দিক থেকে ঘাটটা দেখছি। বোটানিক্যাল গার্ডেন ছাড়িয়েই দেখলাম বাঁদিকে রয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। আর এখন আমরা বেরোচ্ছি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। সামনে দিকে দাঁড়িয়ে রয়েছে আইএনএস বিন্ধ্যাগিরি, এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে কিন্তু অনেক বড় বড় যুদ্ধ জাহাজ কিংবা এরকম মার্চেন্ট জাহাজ তৈরি হয়। জলের মাঝখানেও বেশ বড় বড় অনেক বিদেশি সব জাহাজ দাঁড়িয়ে আছে। একটু আগে বাংলাদেশের কয়েকটা জাহাজ দেখলাম, এগুলো বাইরের কোনো দেশের হবে। একটু পরেই চলে এলাম নিচের দিকে, দেখি এখানে এখন সকলকে দেওয়া হচ্ছে জল খাবার। জানলাম এই ক্রুজের সকল যাত্রীর জন্যই এ ব্যবস্থা রয়েছে প্রতিদিন। প্রিমিয়াম ক্লাসের ভাড়া হচ্ছে 1600 টাকা। টিকিটের মধ্যে যদি কলকাতা থেকে আপনি যান, টিকিটের মধ্যে কিন্তু ব্রেকফাস্টে ইনক্লুডিং থাকে। দুটো না তিনটে না দুটো বড় বড় লুচি, আর লুচির মতোই আর কি, সঙ্গে দিচ্ছে 2 রকমের তরকারি, সবজি, একটা পনির, একটা চানা। এটা হচ্ছে আপনাদের মানে জেনারেল ব্রেকফাস্ট থাকে। এটা আলাদা করে কিছু অপশান দিতে হয় না বুকিংয়ের সময়, অটোমেটিক ওটা ইনক্লুডেড হয়ে যায়। আর শেষ পাতে ছিল একটা করে মিষ্টি। খাবার দাবারের স্বাদ কিন্তু ছিল বেশ ভালো। আর তারপরেই চলে এলো গরম গরম চা, এটাও কিন্তু ওই ব্রেকফাস্টের সঙ্গে ইনক্লুডিং। প্রিমিয়াম ডেকের পিছনে রয়েছে ইকোনমি ডেক, এর ভাড়া কলকাতা থেকে 1400 টাকা। আয়োজন প্রিমিয়াম ডেকের মতোই, একদিকে 3টে সিট এবং অন্যদিকে 4টে সিট। সেফটির জন্য এখানে দেখলাম রয়েছে প্রত্যেকের লাইফ জ্যাকেট, সঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর সঙ্গে এই ক্রুজের মধ্যে রয়েছে ইকোনমি ক্লাসে 2টো এবং প্রিমিয়াম ক্লাসে একটা টয়লেট। আর এদিকে দেখি ক্রুজের মধ্যে রয়েছে চার্জ দেওয়া এবং জলের ব্যবস্থা, মানে আয়োজন একেবারে ভরপুর। আপনাদের বাসাইকে পাটানগর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। আর ওটা লুচি না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লাচ্ছা পরোটা, সঙ্গে লাস্টে মিষ্টিও দিল। আর এখানে সাউন্ড সিস্টেম রয়েছে, ওপর থেকে যিনি ক্যাপ্টেন মাস্টার তিনি বলছেন, অ্যানাউন্স করছেন কখন কি যা বেরোচ্ছি আমরা। এখন যেমন আমরা পথের বাম দিকে, গঙ্গাপথের বাম দিকে রয়েছে বাটানগর, সে বাটানগর বেরোচ্ছে। এরপর আস্তে আস্তে বরুল, ফলতা, মানে গাদিয়াড়া হয়ে বাম দিকে চলে যাবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, পৌঁছে যাবো গঙ্গাসাগর 12:30 নাগাদ। ইকোনমি ক্লাসের সামনে দিয়েই উপরে ওঠার সিঁড়ি, সেই উপরে উঠলেই উপরে হচ্ছে এটা আপার ডেক। এর ভাড়াও কিন্তু আপনার যে প্রিমিয়াম ক্লাস তার সমান, মানে 1600 টাকায়। আর পিছনে ওপেন ডেকের ভাড়া ইকোনমি ক্লাসের মতো। আর এখানে রয়েছে আমাদের মাস্টার, যিনি চালাচ্ছেন। এখন এখানে নদীটা দেখলাম বেশ খানিকটা চওড়া। যখন ক্রুজ চলতে শুরু করলো ওটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, বাট এখন সে হাওয়াটা নেই। শীতের একটা মিঠে রোদ পড়ছে, তো বেশ দারুণ উপভোগ করছে সবাই। মোটামুটি যারা নিচের সিট তারা উপরে চলে এসেছেন, যাদের উপরের সিট তারা উপরেই আছেন, ছবি তুলছে, আনন্দ উপভোগ করছে। এবং দুপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বেশ ভালো লাগছে। খুব বেশি ঠান্ডা না থাকলে উপরের সিটও নিতে পারেন, বেশ ভালো লাগবে, কথা দিতে পারি। যারা এত টাকা খরচ করে ক্রুজে চেপে গঙ্গাসাগর যেতে চান না, তারা ধর্মতলা থেকে বাসে কিংবা শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকালে চেপে চলে আসুন কাকদ্বীপ। তারপর ফেরিঘাটে 9 টাকার বিনিময়ে টিকিট কেটে উঠে পড়ুন লোকাল ফেরিতে।
মিনিট 45-এর মধ্যেই আপনাকে ফেরি পৌঁছে দেবে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। আর এই সম্পূর্ণ যাত্রায় আপনার সঙ্গী হবে পরিযায়ী সিগাল পাখির দল। স্টাইলিশ লুকিং 11S ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনারের নিচের বডি পুরোটা তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। দু সাইডে ক্লিপ ওপেন করে ভেতরে দেখতে পাবেন 1600 ওয়াটের একটা পাওয়ারফুল মোটর, আর ভেতরে রয়েছে একটা বড় ফিল্টার, আর এর ভেতরের ক্যাপাসিটি 21 লিটার। ব্র্যান্ডিং এর উপরে রয়েছে পাওয়ার অন অফ সুইচ এবং ক্যারি করার জন্য সুন্দর একটা হ্যান্ডেলের ব্যবস্থা, এবং এর সাথে রয়েছে নানান অ্যাটাচমেন্টও। এর মধ্যে রয়েছে ফ্লোর ব্রাশ, সঙ্গে রয়েছে একটা মাল্টিপারপাস ক্লিনিং ব্রাশ, একটা ক্রিয়েসিভ নোজেল, ওয়েট ক্লিনিং এর জন্য রয়েছে একটা অ্যাবজর্বিং ব্রাশও, সঙ্গে রয়েছে মেন ইউনিট আর হোস পাইপ, আর রয়েছে অ্যালুমিনিয়াম মেটাল একটা টিউব, যেটা আপনি চাইলে এক্সটেন্ডও করতে পারেন সহজেই। আর মেন ইউনিটের নিচে রয়েছে রোটেটিং হুইলসও। উপরে রয়েছে ব্লোয়ার হোল এবং নিচে রয়েছে ভ্যাকুয়াম সাকশন হোল। হোস পাইপ ইজিলি আপনি কানেক্ট করতে পারেন ভ্যাকুয়াম কিংবা ব্লোয়ার হোলে, সঙ্গে অ্যাটাচমেন্টগুলো কিন্তু ইজিলি কানেক্ট করা যায়। এক্সটেন্ডেড মেটালিক টিউব আর ক্রিয়েসিভ নোজেল দিয়ে আপনি ঘরের যে কোনো কোণা ইজিলি পরিষ্কার করে ফেলতে পারেন। এছাড়া ফ্লোর ব্রাশ আপনার মেঝের যে কোনো নোংরা ভ্যাকুয়াম করতে খুব সাহায্য করে। এছাড়া ক্রিয়েসিভ নোজেল দিয়ে আপনি ঘরের যে কোনো কোণে জমে থাকা ধুলো, এমনকি মাল্টিপারপাস ব্রাশ, কার্পেট, বিছানা কিংবা সোফার উপর জমে থাকা ধুলো নোংরা ভ্যাকুয়াম করতে দারুণ কার্যকরী। আর এই ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে রয়েছে আপ টু 21.5 kPa সাকশন পাওয়ার, আর এই স্টোরেজ ক্যাপাসিটিও প্রায় 21 লিটার। এবার পালা অ্যাবজর্বিং ব্রাশ ইউজ করে ওয়েট ক্লিনিং করার, তবে তার আগে ভেতরের ফিল্টারটাকে রিমুভ করতে হবে। এই ফাংশনটার জন্য আমি দারুণ এক্সাইটেড ছিলাম, আর সত্যিই এটা দারুণ কার্যকরী ঘরে যে কোনো জায়গায় ওয়েট ক্লিনিং এর জন্য। এমনকি ব্লোয়ারও বেশ ভালো রকম কাজ করছে। এত কার্যকারী একটা জিনিস কার বাড়িতে প্রয়োজন নয় বলুন তো আজকের দিনে? আমার বাড়িতে তো রয়েছে, আপনার বাড়িতে আছে কি? যদি না থাকে তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই চেক আউট করুন। তাহলে চলুন এখন যাওয়া যাক ভিডিওতে। খুব ভালো লাগছে। আগে কি গেছে গঙ্গাসাগরে? গঙ্গাসাগরে গেছি কিন্তু ট্রেনে। আচ্ছা, ট্রেনে। তো ধরুন কলকাতা থেকে প্রায় 1600 টাকা, মানে আপনি তো প্রিমিয়ামে আছেন দেখবেন, 1600 টাকা ভাড়া, সেই তুলনায় কেমন লাগছে? ভালো লাগছে। আমার মনে হচ্ছে এক্সপ্রেস একটু কম, এক্সপ্রেসটা একটু বেটার হলে ভালো হতো। এক্সপ্রেস এন্ড সিটটাও আরেকটু ভালো হলে ভালো হলে ভালো। আমারও, আমি দিদির সঙ্গে একেবারে সহমত। সিটটা আরেকটু যদি ভালো হয়, একটু লাক্সারি টাইপের, কারণ এটা তো ক্রুজ বলা হয়, তো সেই ক্ষেত্রে একটু বেশি ভালো হয়। যাক, ওর নাম কি? র্যান ভট্টাচার্য। আচ্ছা, একবার হাই ফাই, আরেকবার। এদের ওয়েবসাইটে যাবেন, osprey.in এ ওয়েবসাইটে যাবেন, তখনই দেখতে পাবেন বেশ কিছু সিলেক্টিভ ডেটসে, মানে বছরের অন্যান্য সময় ডায়মন্ড হারবার থেকে কিছু কিছু দিন ছাড়ে, আবার কলকাতা থেকে বেশ কিছু দিন ছাড়ে। তবে এখন কি প্রত্যেকদিন কলকাতা থেকেই? না, মানে 25 তারিখ তো কালকে রিটার্ন আসছি। হ্যাঁ, 26 তারিখ থেকে ডায়মন্ড হারবার হয়ে যাবে। ও মানে কলকাতা থেকে আর চলবে না? না, আচ্ছা, মানে গঙ্গাসাগরের সময়টা সব ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার কারণ শখ হয় তো, হ্যাঁ। ওর জন্য এই কলকাতা থেকে লং জার্নি এ একটু লেট হতে পারে, সমস্যা হয়। ডায়মন্ড হারবার ছাড়া টাইমটা কি রয়েছে? ওই 6:30 সকালবেলাতেই ছাড়বে, 6:30টার সময়। 6:30 কি 7:30 হবে যাবে, আবার এটা 3 টিপ করে হবে। আচ্ছা, মানে দিনে 3 বার যাবে আসবে? যাবে। আচ্ছা, একটা সকালবেলা 6:30 থেকে স্টার্টিং। হ্যাঁ, 6:30 থেকে আবার ওইখানে গিয়ে এবারে ধরুন 8টা 8:30 পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আবার ওইখান থেকে ধরুন 9টা 9:30 আসবো। আচ্ছা। আবার 2টো 2:30টার সময় এখান থেকে যাবো। আচ্ছা, আবার দেখা গেল ওখান থেকে সন্ধ্যে 6টায় আবার। আচ্ছা, ডায়মন্ড দিনে হারবার 2 বার 3 বার যাতায়াত হবে আর কি। মানে প্যাসেঞ্জারের উপরে হ্যাঁ, প্যাসেঞ্জারের উপর নির্ভর করছে। সাড়ে 10টায় ডায়মন্ড হারবার ঢোকার কথা ছিল, ঠিক এখন 11:15 ঢুকলাম আমরা ডায়মন্ড হারবার। এখানে দেখি বিএসএফ এর কিছু একটা আজকে প্রোগ্রাম রয়েছে। এই কি লেখা রয়েছে গঙ্গোত্রী টু গঙ্গাসাগর। এই বছর আমিও কিন্তু গঙ্গোত্রী কমপ্লিট করলাম, মানে গেছিলাম ওই মাস 4 আগে, আর ঠিক বছরের শেষে যাচ্ছি গঙ্গাসাগর। মানে খানিক মিল রয়েছে কিন্তু আমার সাথে বিএসএফ এর, গঙ্গোত্রী টু গঙ্গাসাগর। কলকাতা থেকে ছাড়লেও ডায়মন্ড হারবার থেকেও দেখলাম বেশ কিছু প্যাসেঞ্জার আরও বোট করলেন এই ক্রুজে। আর এখানেই দেখা হয়ে গেল আমাদের ট্রাভেল ব্লগার কমিউনিটির অনির্বাণ দা আর গৌতম দার সাথে। আমাদের বোট এখন এসে থেমেছে একটা দ্বীপের পাশে। এই দ্বীপটার নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি রেজাল্ট হতে পারে আগামী দিনে আমাদের সমস্ত জায়গার, একটা ছোট্ট নিদর্শন আজকে এই ঘোড়ামারা দ্বীপ। বিগত কয়েক বছর এই দ্বীপের অনেকটা এলাকা জলের তলায়, মানে এই এখন আমরা যেখানে রয়েছি, হয়তো অনেক বছর আগে এখানে হয়তো দ্বীপের অংশ ছিল, সেটা কি এখন এই অবস্থায় দাঁড়িয়ে। আর এখানে একটা চর রয়েছে, জল এখানে খুবই কম, ডেপথ এখানে বলছে 3 থেকে 4 মিটার, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। ওই সামনে একটা চড়া আছে,
ওই সামনে একটা চড়া আছে, ওই সোজা ওই খেজুর গাছের সোজাসুজি একটা চড়া আছে। বোট অনেক কষ্টে এগোচ্ছে, মানে এখানে যেরকম অবস্থা, নদীর মাঝখানে চর, একদম ধারের দিকে জল কম, আবার কোথাও একটু বেশি, অনেক মানে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে বোট খুব সাবধানে এগোচ্ছে। আর দ্বীপটা আমরা একদম খুব কাছ থেকে দেখছি, পাশেই কয়েক মিটার দূরেই আর কি। যে অবস্থা, আমি কাকুদের বয়সে যেতে যেতে মনে হয় দ্বীপটার অস্তিত্বটা থাকবে না, মানে যেরকম অবস্থায় এগোচ্ছে আর কি। প্রায় এটা নিউজে আছে এই দ্বীপটার অবস্থা, কত বাড়িঘর ছিল, এমনকি দ্বীপের অংশ মাঝখানে রয়েছে, ওখানে চড়া, সেটা মনে হয় দ্বীপেরই অংশ। ঘোড়ামারা দ্বীপ ছাড়িয়ে আর মিনিট 10-15 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটি ঘাটে। এই আমরা কিন্তু নেমে পড়লাম প্রায় 5-5.5 ঘন্টা জার্নি করে কচুবেড়িয়া ঘাটে, মানে সাগর দ্বীপের একেবারে উত্তর অংশে। আপনি লোকাল ফেরি করে আসুন কিংবা ক্রুজে করে আসুন, নামতে হবে আপনাকে এখানেই। এখান থেকে যেতে হবে বাস স্ট্যান্ডের ওখান থেকে অটো, বাস এগুলো পাবেন। সেখানে করে ওই 1/2 ঘন্টা 40 মিনিট সময় লাগবে একবারে দক্ষিণ অংশে যেতে, মানে যেখানে হোটেলপত্র বেশিরভাগ রয়েছে, কপিলমুনি আশ্রম যেটার জন্য মানুষ এখানে আসেন, সেটা ওই দিকেই। তো চলুন আবার বাস স্ট্যান্ড যাই। কচুবেড়িয়া ঘাট থেকে একটা অটো রিজার্ভ করলাম, 350 টাকা যাওয়া, আবার আসাটা ওইরকম 350-400 টাকা মতো পড়ছে। এখানে শেয়ারিংও পাওয়া যায়। শেয়ারিং কত পার হেড? 50। শেয়ারিং পার হেড 50। আবার আপনি সামনে বাস স্ট্যান্ড যেতে পারেন 10 টাকা অটো ভাড়া করে বা টোটো ভাড়া করে, বাসও যায়, তাই তো? 40 মিনিট সময় লাগবে। চলুন উত্তর দিক থেকে এবার যাই দক্ষিণ দিকে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে। আর দিন 7-এর মধ্যেই এই জায়গা ভরে যাবে লাখো লাখো পুণ্যার্থীর ভিড়ে। তখন আর তিল ধারণার জায়গা থাকবে না এই জায়গায়। তখন আরো বেশি সংখ্যায় অটো গাড়ি চলবে এই কচুবেড়িয়া ঘাট থেকে একেবারে কপিলমুনি আশ্রম অবধি। কপিলমুনির আশ্রমের কাছাকাছি প্রচুর আশ্রম এবং ইউথ হোস্টেল থাকলেও আমাদের হোটেল এবার মন্দির থেকে প্রায় 10 মিনিট দূরে, একেবারে রাস্তার উপরেই। মন্দির থেকে ধরুন ওই 10-15 মিনিট দূরেই রাস্তার উপরে একটা সুন্দর হোটেল, মানে এখানে গঙ্গাসাগরে বিভিন্ন রেঞ্জের একেবারে ভারত সেবাশ্রম সংঘ থেকে, মানে গেস্ট হাউস, আশ্রম থেকে শুরু করে দামি হোটেল, রিসর্ট সবই পাবেন। তো আমরা এবারে যেটা রয়েছি গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রিসর্টে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, এমনকি আমাদের যিনি অটো দাদা ছিলেন তিনিও বললেন হোটেলটার সার্ভিসও খুব ভালো। তিনি নাকি একবার গেস্ট নিয়ে এসেছেন, কোনো রকম স্পন্সর নয়, কোনো রকম প্রমোশন নয়, নর্মালি কিন্তু আমরা টাকা দিয়ে বুক করে এসেছি। আমরা চেক ইন করালাম, এরপর আমরা যাব রুমে। রুম নাম্বার 402 আমাদের। এখানে 3 ধরনের রুম আছে, একটা প্রিমিয়াম, একটা এক্সিকিউটিভ, আর একটা বোধহয় একটা কী ধরনের রুম আছে। তো আমরা প্রিমিয়ামটাই নিয়েছি। রুমের ভাড়া দুজনের জন্য হলে 2400 টাকা, আমরা যেহেতু 3 জন তো ওই জন্য 3200 টাকা মতো পড়েছে, প্লাস ট্যাক্সেস রয়েছে। খাওয়া দাওয়া কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুডিং। রুমটা খুব সাধারণ, মানে সুন্দর, নতুন একদম তৈরি হওয়া। এখানে একটা আলমারি রয়েছে, এখানে ব্যাগপত্র রাখা যায়, এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে, বিছানা রয়েছে বেশ বড় একটা, পাখা রয়েছে, এসি রয়েছে, কিন্তু আর মনে হচ্ছে না এসিটা লাগবে বলে। আর এখানে কমপ্লিমেন্টারি ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, একটা আয়না দিয়েছে এখানে সুন্দর আছে, এখানে ওই একটা ডেন্টাল কিট দিয়েছে, আর এখানে জল টলের ব্যবস্থা রয়েছে। আয়োজন বেশ ভালো। বাথরুমটা দেখি, তাহলে চলে এসো রুমে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু সুন্দর সাজানো গোছানো, মানে গঙ্গাসাগর বলতে কিন্তু আমরা আগে বেশ কয়েক বছর আগে অবধি বুঝতাম যে খুব হাইফাই, মানে ভালো কিছু হবে না, হয়তো খুব বেসিক কিছু হবে, আশ্রমে থাকতে হবে। এখন কিন্তু সেই গঙ্গাসাগর নেই। গঙ্গাসাগর অনেক ডেভেলপ করে গেছে, হোটেল, থাকা খাওয়া, ঘোরাঘুরি, রাস্তাঘাট, সমস্ত কিছু, যেটা দেখে নিজের বেশ ভালো লাগলো যে একটা আইল্যান্ড এত সুন্দর সাজানো গোছানো হয়েছে। রুমটা কেমন মা? ঠিকঠাক না? আর এখন যেহেতু সিজন, একদম মেলার সময় জন্য দামটাও একটা বেশি। 3 জন আসলে দাম একটু বেড়ে যাবে, যেমন আমাদের 2400 থেকে 3200 হয়ে গেছে। রুমটা কেমন আপনি? ভালো, ঠিক আছে না? ঠিকঠাক। চলুন এবার ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করবো। খাবার অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি এই হোটেলেই, দিয়ে আমরা যাব বিকালের দিকে মন্দিরে, মানে কপিলমুনি আশ্রমে। এনাদের ডাইনিং এরিয়াটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। সাথে দুপুরের খাবার দাবারগুলো কিন্তু ছিল দারুণ। দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটিয়েই রেস্ট না নিয়ে আমরা 3 জনে হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করে নিলাম। জনপ্রতি ভাড়া নিল 20 টাকা করে, যা মিনিট 10-15 মধ্যেই আমাদের পৌঁছে দেবে একেবারে কপিলমুনি আশ্রমের সামনে। মন্দিরের সামনাসামনি রয়েছে বড় বাজার আর টোটো স্ট্যান্ড, এবং দেখলাম
মন্দিরের আশেপাশে খুব অল্প দামে থাকার জন্য রয়েছে তীর্থযাত্রীদের বিভিন্ন আশ্রম, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস মানে ইউথ হোস্টেলও দেখলাম মন্দিরের পরিসরের খুব কাছেই। অর্থাৎ থাকার ব্যবস্থা এখানে দুর্দান্ত। সঙ্গে রয়েছে ভারত সেবাশ্রমের মতন প্রতিষ্ঠানও, যেখানে খুব অল্প দামে তীর্থযাত্রীরা থাকতে পারেন। আর দেখলাম সামনে গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটা আশ্রম, যেখানে ক্ষণস্থায়ীভাবে তৈরি হচ্ছে বড় বড় তাঁবু এবং থাকার জায়গা তীর্থযাত্রীদের। কুম্ভ মেলার পর হিন্দু ধর্মানুযায়ী গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের দ্বিতীয় বৃহত্তম মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী পুণ্যের আশায় স্নান করতে আসেন এই গঙ্গাসাগরে। কপিল মুনির অভিশাপেই সাগর রাজার 60,000 পুত্র এখানেই শাপিত হন। আর সেই শাপ মুক্তির কারণেই রাজা ভগীরথ মহাদেবকে সন্তুষ্ট করে এই ধরাধামে নিয়ে আসেন মা গঙ্গাকে ভাগীরথী রূপে। সেই ভাগীরথী অর্থাৎ মা গঙ্গা মিলিত হয়েছেন এই সাগরে, তাই তো এর নাম গঙ্গাসাগর। আর এখানেই রয়েছে সেই বিখ্যাত কপিল মুনির আশ্রম। দুপুর এখন প্রায় 3:30, পৌঁছে গেলাম কপিল মুনির আশ্রমের সামনে, মানে যেটার জন্য আমরা তো এসেছি, বরঞ্চ ভারতবর্ষ গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো কোটি কোটি মানুষ ওই মকর সংক্রান্তির সময় স্পেশালি মানে গঙ্গাসাগর মেলার সময় ছুটে আসেন এইখানে। কথাই বলে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই সেই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম। তবে এখন মন্দির কিন্তু বন্ধ, 4টে 4:30 করে মন্দির খুলবে, এখন ভোগের সময়, ওই জন্য বন্ধ। তো আমরা যখন মন্দির খুলবে আসবো। আপাতত এইটা হচ্ছে মন্দির চত্বর। ওইদিকে নাগা সন্ন্যাসীদের সমস্ত নাগা সন্ন্যাসী রয়েছেন, তাদের ওই কুঠির বলাতে পারে বা আস্তানা বলাতে পারে, ওটা রয়েছে। আমরা ওই দিক দিয়ে এলাম, আর এই দিকে রাস্তা সোজা চলে গেছে সাগরের দিকে। আপাতত সাগরটা একটু দর্শন করে আসি। আর এই হচ্ছে মন্দির চত্বর। এখানে দেখলাম বহু মানুষ তীর্থযাত্রী এসছেন, যারা দিনের দিন ঘুরে যাচ্ছেন বা আমাদের মতো থাকছেন। অনেকে প্রচুর সেবাশ্রম রয়েছে আশপাশে, ভারত সেবাশ্রম তো খুব কাছে রয়েছে, এছাড়া বিভিন্ন সেবাশ্রম রয়েছে। গঙ্গাসাগরের সময় এলে কিন্তু সেই সেবাশ্রমে আপনারা থাকার জায়গা পাবেন না, প্রচুর ভিড় থাকে। অন্যান্য সময় বছর অন্য সময় এলে থাকার জায়গা পাবেন। তো এই সময় যদি আসেন আগে থেকে বুক করে আসবেন। আমরা যে হোটেল রয়েছে সেই হোটেলে থাকতে পারেন, বা মন্দিরের কাছাকাছি কোনো হোটেল বা আশ্রমে থাকতে পারেন, আগে থেকে বুক করে আসবেন। এই যে হ্যালো মার বাপি, কেমন লাগছে? ভালোই, আসিনি কখনো এর আগে। কথায় যে শুনেছিল ছোটবেলায় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই একবারই এলাম তোর সাথে, তুই নিয়ে এলি তাই। বাপি কেমন লাগছে? দারুণ জায়গা। দেখা করতে হবে নাকি? হ্যাঁ যাবো, নাগা সন্ন্যাসীদের সাথে। বাপিকে বললাম বাপি নাগা সন্ন্যাসীদের সঙ্গে একবার চলো দেখা করে আসি, ভালো লাগে। ভাগ্য গণনা করতে হবে। মন্দিরের একদম পাশেই রয়েছে কপিল মুনির সরোবর। এটা ছোট্ট জলাশয়ের মতো। এখানে দেখলাম অনেকে স্নান টান করছেন, পূর্ণ স্নান। যারা গঙ্গায় চান করছেন না হয়তো, তারা তো এই জলে স্নান করছেন। তুমি কি চান করবে বাপি গঙ্গায়? মাথায় জল ঠিকই নেবে। মন্দির চত্বরের একদম সামনেই দেখলাম রয়েছে ডালা আর্কেড। সেখানে রয়েছে অনেক দোকান পুজো দেওয়ার, পেয়ে যাবেন বিভিন্ন দামের পুজো দেওয়ার নানান সামগ্রীও। আর এর সামনেই দেখলাম রয়েছে কপিল মুনি, ঋষি ভগীরথ, মহাদেব এবং শবর রাজার মূর্তিও, যাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই গঙ্গাসাগরের কাহিনী। আমার নাম ঝুম্পা রায়। আচ্ছা, তোমার? প্রতীতি রায়। আচ্ছা বেশ, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। না বলছি টেলি ব্লগটা দেখেন, আমাদের ট্রাভেল ব্লগগুলো দেখেন। আমি সব রকম মিলিয়ে দেখি, আপনি বুঝতে পারেন না কোনটা কি, সবই দেখি। ওইটা দেখি। হ্যাঁ, তোমার একটা মানে বাড়ির নিয়ে যেটা হয় ওটাও দেখি, আর তোমার ট্রাভেলটাও দেখি। বাহ, আজকে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, এই তো এসেছি। কেমন লাগে? এখনো তো বুঝতে পারছি না, এলাম জাস্ট ইউথ হোস্টেলে উঠেছি। আচ্ছা, তো এসেছি যে স্নানটা করে নি, যদি কাল সকালে বেরিয়ে যাই অত সকালে স্নান করবো, ওই জন্য এখন স্নানটা করে নিচ্ছি। যাক, খুব ভালো লাগে এরকম ভাবে আপনাদের সঙ্গে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায়। আমার খুব ভালো লাগে তোমার সাথে দেখা হয়ে। তোমাকে এত ভালো লাগে কি বলে, দেখি আর ওকে বলে দেখে দেখে দেখা দেখেছি। সাগর যাওয়ার পথেই দেখছি আগামী দিন যে মেলা হবে, সেই মেলায় তো লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী আসবেন, তাদের জন্য এই সমস্ত ব্যবস্থাপনা হচ্ছে আর কি। মানে এখন আর সপ্তাহ 3 মতো বাকি, প্রস্তুতি একদম তুঙ্গে। এখানে ডালা আর্কেড যে দোকানগুলো, স্টলগুলো, এগুলো ছাড়া আর এই কোনো দোকান মেলার সময় কিন্তু থাকবে না। এখানে দেখছি প্রচুর মানুষ, তো তখন থাকার এত ব্যবস্থা, এত হোটেলপত্র নেই, তো তখন তাঁবুর ব্যবস্থা করা হয়। সেই তাঁবুর ব্যবস্থা এখানে দেখলাম বিশাল মাঠ জুড়ে, এদিক ওদিক বিভিন্ন জায়গায়, ওইদিকেও দেখেন আপনাদের দেখায়। আর এখানে সাগর যাওয়ার পথে প্রচুর এরকম কিন্তু কেনাকাটি করার অপশান আপনি পাবেন। এই দেখুন, এখানেও দেখুন প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। মানে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি 2025-এর গঙ্গাসাগর মেলার জন্য। তো এখানেও সমস্ত ওই তাঁবুর ব্যবস্থা হচ্ছে আর কি, যেখানে মানুষজন থাকবেন এসে মেলার সময়। হ্যাঁ।
বিগত ঝড়গুলোতে কি ক্ষতি হয়েছে গঙ্গাসাগরে আপনাদের দেখাই। দেখুন এই পুরো জায়গাগুলো সমস্ত পাড় ভেঙে গেছে। কপিলমুনির আশ্রম আরও এগিয়ে আসছে সমুদ্রের দিকে, তো সেগুলোই এই মেলা শুরু হওয়ার আগে সারাইয়ের কাজ চলছে। আর চান করার ঘাটটা মানে সমুদ্রে যেখানে স্নান করেন পূর্ণ স্নান, সেটা ওই দিকে। এই হচ্ছে এখন গঙ্গাসাগরের অবস্থা। সপ্তাহ 3 বাকি আছে মেলা শুরু হওয়ার, আর এখনও এই অবস্থায় পুরো আধ খাপছাড়া অবস্থায় পড়ে আছে। কাজ চলছে রীতিমতো বেশ ভালো স্পিডে। এই ঘূর্ণিঝড়গুলোর প্রভাবে এই উপকূল এলাকাগুলো কত ক্ষতিগ্রস্ত হয় শুধু ভাবুন। আমরা যারা মাঝখানে থাকি তারা অতটা প্রভাব বুঝতেও পারি না, শুধু 2-4 দিন কারেন্ট থাকে না বা নেটওয়ার্ক থাকে না। কেন বলে জানেন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার? মহাভারতের বনপর্বে লোমশ মুনি তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন এই মহাতীর্থ স্থান পরশনে হয় তার বৈকুণ্ঠে প্রস্থান, অর্থাৎ এই গঙ্গাসাগরের জলে একবার স্নান করলেই হয় মোক্ষ লাভ। তার জন্য বারংবার ছুটে আসতে হয় না। তাই তো প্রতি বছর এত লক্ষ লক্ষ মানুষ পুণ্যতিথিতে পুণ্য স্নান করতে ছুটে আসেন একবার হলেও এই গঙ্গাসাগরে। ভাবুন, ঋষি ভগীরথের আমন্ত্রণে অনেক কঠিন তপস্যার পর মহাদেবের জটা থেকে মানে গোমুখ হিমবাহ থেকে মা গঙ্গা ভাগীরথী রূপে মর্তে নেমে আসেন গঙ্গোত্রীতে। এই বছরের মাঝখানে যখন চারধাম গিয়েছিলাম, গঙ্গোত্রী ধামে গিয়ে মন একেবারে শান্ত হয়ে গিয়েছিল। তারপর কত ঘাত প্রতিঘাত, কত রকম কঠিন খরস্রো প্রবাহের মাধ্যমে পাহাড় সমতল পেরিয়ে কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মা গঙ্গা এই গঙ্গাসাগরের পবিত্র ভূমিতে সাগরের সঙ্গে মিশেছেন। এবং এখানেই রয়েছে কপিল মুনির আশ্রম। কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এখন কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছে গঙ্গাসাগর আসা, তীর্থ করতে আসা অনেক সহজ হয়েছে। যোগাযোগ মাধ্যম অনেক সহজ হয়েছে, থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু, এবং সমস্ত কিছুই শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই। 2025-এর গঙ্গাসাগর মেলা বাকি মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগে প্রস্তুতি কীরকম চলছে, কীরকম কী অবস্থা, সেই তীর্থ করতেই আমি, মা আর বাপি 3 জন মিলে এসেছি গঙ্গাসাগরে। এখানে বিভিন্ন দোকান রয়েছে এই জায়গাতে, চেঞ্জিং রুমও রয়েছে, টয়লেট রয়েছে, ওয়াশ টাওয়ার রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপনি পাবেন। বসার চেয়ার রয়েছে, খাবার দোকান রয়েছে, সমস্ত কিছু আয়োজন হয়েছে। বাট আরও আয়োজন বাকি। 2025 যে গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে সেই কাজগুলো এখন হচ্ছে। এবং দেখুন আপনাদের দেখায়, এই হচ্ছে এখনকার পরিস্থিতি। লোকজন কি আনন্দে স্নান করছে, কিন্তু জায়গাটা খুব নোংরা। একটু যে পরিষ্কার করে রাখবে সেই বিষয়টা কিন্তু হচ্ছে না। আমি শুধু দেখাই, দেখুন চারিদিকে এই রকম, চারিদিকটা এই রকম অবস্থা। ভাবুন, শুধু এই জায়গাটা বলে না, সমস্ত জায়গাতে লম্বা করে আমি দেখছি যে এরকম অবস্থা। একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা একটু নজর রাখা উচিত কর্তৃপক্ষের। যাই বলুন আর নাই বলুন, একা তো অনেক তীর্থ করেছি, বন্ধুবান্ধব নিয়েও করেছি, কিন্তু মা বাবার সাথে তীর্থ করা কিন্তু মজা লাগে, তাই না? আগের বছর নিয়ে গেছিলাম কোথায়, মা বৈষ্ণব দেবী, আর এবারে নিয়ে এলাম মা গঙ্গার মিলনস্থল সাগরের সঙ্গে, মা গঙ্গাসাগরে। কেমন লাগবে? স্নান তো করছি না, বাট জলে পা ভিজোতে এরকম সুন্দর একটা জায়গায় বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। এবং প্রচুর মানুষ এখানে দেখলাম স্নান টান করছেন। সাগরের জল মাথায় ঠিকিয়েই চলে এলাম মন্দিরে কপিল মুনির দর্শন করতে। এখন দেখলাম ভিড়টা বেশ খানিকটা কম, তাই লাইন ছাড়াই সহজেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। মাঝে দেখলাম অধিষ্ঠান করছেন স্বয়ং কপিল মুনি, যার একদিকে হনুমানজি এবং আরেকদিকে রাম। মন্দিরের ভেতর রয়েছে আমরা এখন কিন্তু তুলনামূলক ফাঁকা। মন্দির একটু আগেই খুললো। যদি থাকেন এখানে রাত্রে, তাহলে বিকালের দিকে আসুন, তুলনামূলক ভিড়টা অনেক কম থাকবে সকালের তুলনায়। সকালে কিন্তু অনেক বড় লাইন পড়ে। এতক্ষণ মন্দিরের ভেতর ছিলাম, এখন 4:30-5টা বাজছে, এখনই এত অন্ধকার। আর তবে কিন্তু ফাঁকা একদম, যেমন বললাম। মন্দিরের ভেতর কপিল মুনির যেমন মূর্তি রয়েছে, সমস্ত হিন্দু দেবদেবেরই মোটামুটি একটা মূর্তি
মোটামুটি সমস্ত হিন্দু দেবদেবীরই মূর্তি রয়েছে, মা কালী, মহাদেব, ইন্দ্র, সরস্বতী, বিশালক্ষী, সমস্ত দেবদেবীরই মূর্তি রয়েছে। সুন্দর করে দর্শন করুন, হনুমানজিরও মূর্তি রয়েছে। দর্শন করে বেরিয়ে আসুন। গঙ্গা স্নান তো আগেই করে ফেলেছেন, এবার বাকি জায়গাগুলো কয়েকটা জায়গা রয়েছে এই সাগর দ্বীপে, গঙ্গাসাগরে বেশ কটা জায়গা রয়েছে, সেগুলো ঘুরতে পারেন টোটো ভাড়া করে। সন্ধ্যা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন থেকেই গঙ্গাসাগরে যে মানে কপিলমুনির যে মন্দির, সেখানে বাঁশ টাস বাঁধা হচ্ছে আর কি, করে সব লাইটিং ফাইটিং হয়তো দারুণ হবে। সন্ধ্যে 7টা নাগাদ আরতি হয়, সেটা দেখতে পারেন। বাট আমরা সেই ভোরবেলা 4:30 5টার সময় উঠেছি, শরীর দিচ্ছে না, হালকা একটু ঝিমুনো লাগছে মায়ের আমার। তো আমরা হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এখানে ফুচকা খেলাম আর কি। রাতে কিন্তু বেশ ভালো এখানে ঠান্ডা রয়েছে, সঙ্গে আজকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। চিন্তাটা হচ্ছে আগামীকাল যদি এরকম বৃষ্টি হতে থাকে বা আবহাওয়া একটু খারাপ হয়, এখান থেকে কাকদ্বীপের যে ভেসেল, সেই ভেসেল কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে একটা অ্যাপ রয়েছে গঙ্গাসাগরে, নিজস্ব গঙ্গাসাগর বলে। তো সেখানে আপনি ইজিলি কোন ট্রেন রয়েছে, কোন টাইম সমস্ত ট্রেনের শিডিউল, কোন ভেসেল কোন দিকে যাচ্ছে, কখন যাচ্ছে, সেই সমস্ত শিডিউল কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার সুবিধা হবে। তো অ্যাপটা প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করে রাখতে পারেন। তো এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, ডিনারে যায়। সেদিন রাতের খাবারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা, তরকা আর ডিম ভাজা। সেসব দিয়ে রাতের খাবার খেয়ে আমরা চলে যাই ঘুমাতে। কিন্তু পরদিন খুব ভোরে আমি আর বাপি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে একটা টোটো ভাড়া করে সোজা চলে যায় নতুন গুড়ের সন্ধানে। দেখলাম রাস্তার বাম দিকেই তৈরি হচ্ছে নতুন খেজুর গুড়। সকাল সকাল শীতকালে এই ধরনের জায়গাগুলোতে এলে যেটা সব থেকে বেশি চাহিদা থাকে আমার, সেটা হচ্ছে খেজুরের রস আর খেজুরের গুড়। তো এখানে রাস্তার ধারে সাগর যেতেই, সাগর থেকে 2 কিলোমিটার আগেই দেখুন এখানটাতে সাগরের হোর্ডিং দেওয়া আছে। এখানে রাস্তার ধারে 2-3টে পর এরকম খেজুর গুড় তৈরি হচ্ছে। তো এখানে খেজুর গুড় গরম গরম জাল দিচ্ছিস, এবার হাই বলে দে। এরা দুজন মিলে এখন জাল দিচ্ছে, ঠাকুমা জাল দিচ্ছিল। তো এই হচ্ছে গরম গরম গুড় তৈরি হচ্ছে। এখানে আরও 2-3টে দোকান এরকম পরপর রয়েছে। এই যে দেখুন এখানে খেজুর রস গুড় পাওয়া যায়, দেখুন লেখাও রয়েছে এরকম পরপর। আর এখানে খেজুর রসও পাওয়া যায়। এই খেজুর রসটা আমরা সাধারণত শহরে পাই না, বাট যেহেতু আমরা গ্রামের ছেলে, তো আমরা খেজুর রসের টেস্টটা জানি, এটা অসাধারণ টেস্ট। তো এই যে খেজুর রস রাখা রয়েছে, আর গুড়ও রয়েছে এখানে। বাবান গুড় দেখছে, 120 টাকা কিলো বলছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে এরা অনেক সময় নতুন গুড়ের সঙ্গে পুরোনো গুড় মিশিয়ে রাখে, সেটা একটু দেখে আপনাকে টেস্ট করে বুঝতে হবে, সেটাই ব্যাপার। বাট খেজুর রসও খাবো, খেজুর গুড় ভালো লাগলে নিয়ে যাবো বাড়ির জন্য। 30, 120, 100, 130 বিভিন্ন দামের পাটালি এবং নলেন গুড় রয়েছে। আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে। সেই কৌটোর ব্যবস্থাও আছে তোমাদের কাছে? কৌটোর ব্যবস্থা আছে, ক্যান রয়েছে, ক্যান ডিব্বা সব ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যাক, এটা 1 গ্লাস করে দাও খেজুর রস। এই যে নলেন গুড়টা যখন ফোটানো হলো, ফার্স্ট ফোটানো হলো, ওটা ধরতে হয়, ফুল ধরতে হয়, ওটা তুলে নিলাম। ওটা তুলে নলেন গুড় হয়ে গেল। নলেন গুড় পরের গুড়টা যখন ফুটাছে সেটা নেড়ে নেড়ে দানা গুড় হলো। ও আচ্ছা, সেটা কি একটু কম দামি হয় নাকি? তারপর নেক্সট তারপর ওই পাটালি হলো। আর পাটালিটা হচ্ছে জিরেন কাঠের রসের নলেন গুড়, জিরেন কাঠের রস থেকে সেই নলেন গুড় থেকে পাটালি হচ্ছে। ওইটা প্রথম কাঠে না হলে পাটালি কিংবা ওই নলেন গুড়টা হয় না। বুঝলাম। তাই এই কোনটা দাম বেশি হয়? প্রথমটা যেটা হয় নাকি? হয় যেটা 120 টাকা, ওইটা হচ্ছে নলেন গুড়, ওইটা দামের গুড়, ওইটা বিক্রি সেলও বেশি। আর যেটা পাটালি হচ্ছে ওইটার দাম 150 টাকা। কেন? কারণ ওইটা খুব কষ্ট হয়, ওইটা হচ্ছে খাটনি থাকে, নেড়ে 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 অনেকক্ষণ পরেও দানা পোষাতে হয়। ওহ কি ঠান্ডা রে ভাই। হ্যাঁ, সকাল সকাল ট্রাই করবেন, নাহলে অন্য মানে খুব বেলা বাড়লে আবার অন্য জিনিস ট্রাই করে ফেলবেন। এইটাতে হবে না, গাছে রেখে দিলে হবে। বাড়ি হয়ে যাবে, হেভি টেস্ট। বাড়ির জন্য গুড় আর পাটালি কিনে সেদিন আমরা এরপর চলে আসি কচুবেড়িয়া ঘাটে। সেখান থেকে 9 টাকার বিনিময়ে টিকিট কেটে উঠে পড়ি লোকাল ফেরিতে, যেতে হবে কাকদ্বীপ। তবে এই যাত্রাপথ তখন সুন্দর হয়ে গেল যখন চারিপাশে চলে এলো অগুন্তি পরিযায়ী শৃগাল পাখি।
আর এভাবেই শেষ হলো বাবা মাকে নিয়ে আমার গঙ্গাসাগর তীর্থযাত্রার গল্প। নতুন বছরে চেষ্টা করব বাবা মাকে নিয়ে আরও বেশ কিছু এরকম গল্প তৈরি করার। তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, আর পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। তবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।